নির্জন রাস্তায় দৌড়ে পালাচ্ছে এক অষ্টাদশী কন্যা। ঝিঝি পোকার ডাক যেন এই সময়ে আরো ভয়ঙ্কর শব্দে পরিণত হচ্ছে। পরনের ওড়না সে কবেই রাস্তার ধুলোর সাথে মিশে গিয়েছে। শরীর নেতিয়ে আসছে ধীরে ধীরে, তবুও প্রাণপণ চেষ্টা করছে পালানোর। পেছনে তাকাতেই দেখতে পাই কালো গাড়িটি তার দিকে এগিয়ে আসছে। আরো জোরে দৌড়ানোর চেষ্টা করলেও একসময় ক্ষয় হয়ে আসছে সেই জোর। মুখ থুবড়ে পড়ল রাস্তায়। পেছনে তাকিয়ে দেখে তার দিকে এগিয়ে আসছে তার জম আদ্রিয়ান সাহা। কালো গাড়িটি মুহূর্তেই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। গাড়ির ভেতরে থাকা সেই ব্যক্তির কুটিল হাসি দেখে ভয়ে ঢোক গিলে নিল অষ্টাদশী। গাড়ি থামতেই সে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই একজোড়া হাত তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। অষ্টাদশী সেই বাহুবন্ধন ছেড়ে পালানোর চেষ্টা করেও পারছে না। খুবই শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে সে। সেই বাহুবন্ধনের মালিক আর কেউ নয়, গ্রামের চেয়ারম্যানের একমাত্র ভাতিজা বখাটে আদ্রিয়ান সাহা। আদ্রিয়ান শাহের ঠোঁটে ফুটে ওঠা বাঁকা হাসিতে কেঁপে ওঠে মাহানূর খান নূর। নূরের ভয় পাওয়া চেহারা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে আদ্রিয়ান। অতঃপর ফিসফিস করে বলে, পালানোর শখ মিটে গেছে চড়ুই পাখি? আস্তে আস্তে আদ্রিয়ানের হাসি গম্ভীরতায় মিলিয়ে যায়। রাগের তাড়নায় কপালের রগ ভেসে উঠেছে। শ্যামবর্ণ চেহারায় রক্তলাল চোখের দৃষ্টি তাক করে রয়েছে সামনে থাকা অষ্টাদশীর পানে। নূর ভয়ে আমতা আমতা করে বলে, আমি কিছুতেই বিয়ে করবো না। আমায় ছেড়ে দিন। মুক্তি চাই আমি আপনার কাছ থেকে। মুহূর্তেই ঠাস করে এক চড় পড়ল নূরের গালে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ দৃশ্যমান। নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলতে থাকে। আদ্রিয়ান নূরের চিবুক আঁকড়ে নিজের চোখে চোখ রাখতে বাধ্য করল নূরকে। পর মুহূর্তেই হিসিয়ে বলল, স্টুপিড। ওড়না নিয়ে সরে তা দৌড়াচ্ছিলে কেন? রোডে সবাইকে সরে দেখানোর ধান্দা? নূর আশেপাশে তাকিয়ে দেখল নির্জন অন্ধকার এই রোডে মানুষ তো দূরের কথা, একটা কাক পক্ষীও নেই। আদ্রিয়ান নূরের চুলের মুঠি চেপে নিজের কাছে নিয়ে আসে। লাগবে না বিয়ে। খুব পালানোর শখ গজিয়েছিল না? আজ জন্ম জন্মান্তরের মতো তোর পালানোর শখ মিটিয়ে দেব। নূরকে এক প্রকার জোর করেই গাড়িতে বসায় সে। কুড়িয়ে পাওয়া নূরের সেই ওড়নাটি নূরের দিকে ছুঁড়ে মারল। নূর ওড়না নিজের শরীরে জড়িয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। খালাতো বোনের ঘরে তারই সাথে ঘুমাচ্ছিল পায়রা। পরক্ষণেই শুনতে পেল কারো চিৎকার চেঁচামেচির শব্দ। সদ্য ঘুম ভাঙায় বিরক্ত হয়ে নিচে আসতেই চক্ষু চড়ক গাছ। তার সামনে দাঁড়িয়ে আছে ইলহাম সাহা। ইলহামকে দেখে পায়রা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ইলহাম পায়রার হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে পায়রার খালা জুবাইদা বেগম খেকিয়ে ওঠেন। এটা কোন ধরনের অসভ্যতামি? মাঝরাতে আমাদের ঘরে ঢুকে আমাদের মেয়ের হাত ধরে টানাটানি! ইলহাম পায়রার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি আমার হবু স্ত্রীর হাত ধরেছি। এখানে অসভ্যতার কিছু তো হয়নি। উক্ত কথাটি বলতেই জুবাইদা বেগম চুপ হয়ে যান। ইলহাম পায়রার দিকে তাকাতেই সে হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। আমি যাব না আপনার সাথে। ইলহাম পায়রার কথায় ঠোঁট নেড়ে ফিচেল হাসল। অতঃপর পায়রার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি না চাইলেও যেতে হবে আমার সাথে বউজান। পায়রা জেদ আঁকড়ে দাঁড়িয়ে থাকলেও ইলহাম তাকে এক প্রকার জোর করে নিয়ে যায়। ছাড়ুন আমাকে, নয়তো আমি চেঁচাবো। যত খুশি যাও, আমি ভয় পাই নাকি কাউকে? ইলহামের গা ছাড়া ভাবে পায়রা রাগে ফুসফুস করে বলে, চেয়ারম্যান বলে মাথা কিনে নিয়েছেন আপনি? ছাড়ুন বলছি। ইলহাম পায়রার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে তাকায় তার দিকে। এই মেয়ে বড্ড জেদি। জ্যোৎস্না আলোয় চেহারায় অদ্ভুত মায়া দেখতে পাচ্ছে ইলহাম। বাতাসে পায়রার ঘুমটার আড়ালে থাকা চুলগুলি উঠতে থাকে। ইলহাম বড় সযত্নে কানের পিছনে চুল গুজে দিল। এই যে এ হাত, যখন নিজের বলে স্পর্শ করেছি তখন থেকে তোমায় নিজের বলে দাবি করতে শুরু করেছি। আর দূরে রাখতে মন চাইছে। কালই আমি তোমায় সাহাবাড়ির বউ করে নিয়ে যাব। বয়েই গেছে আমার আপনার বউ হতে। বউ তো তুমি আমারই হবে। গ্রামের নাম মাধবপুর। মধ্যবিত্ত ঘরের সন্তান মাহানুর খান নূর ও মাহিয়া খান পায়রা। সবেমাত্র কলেজে উঠেছে নূর। গ্রামের বাকি 10টা পরিবারের মতোই তাদের পরিবার। দুই বোন যেন দুই মেরুর প্রাণী।
পায়রা বরাবরই রাগান্বিত স্বভাবের। সে যেমন জেদি তেমনই প্রতিবাদী। অপরদিকে নূর তার বিপরীত স্বভাবের, বরাবরই শান্ত স্বভাবের মেয়ে সে। মাধবপুর গ্রামের চেয়ারম্যান ইলহাম সাহা, সুরাইয়া সাহার দুই সন্তান, বড় ছেলে আলমগীর সাহা ও ছোট ছেলে ইলহাম সাহা। সাহা পরিবারের মাথা ইলহাম, যার প্রতিটা কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করে। সেই ইলহাম সাহা একটি মেয়ের সামনে তার সব অহংকার দুমড়ে মুচড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। 29 বছর বয়সে এসেও কোনো নারীর সান্নিধ্যে না যাওয়া ইলহাম সাহা থমকে যায় এই নারীকে দেখে। এই একমাত্র নারী যে কিনা তাকে নিজের সত্তা ভুলিয়ে দিয়ে এক নতুন সত্তার সাথে পরিচয় করিয়েছেন। সাহা পরিবারের আরেক দুরন্ত সত্তার নাম আদ্রিয়ান সাহা, সম্পর্কে ইলহামের ভাতিজা। ইলহামের বড় ভাই আলমগীর সাহা অল্প বয়সে ব্রেন স্ট্রোক করে মারা যায়। সেই থেকে আদ্রিয়ানের যত আবদার তার চাচার কাছে। বয়সে মাত্র 3 বছরের পার্থক্য তাদের। বর্তমানে পড়ালেখা শেষ করে রাজনীতিতে যোগদান করেছে সে। এলাকার বখাটে ছেলেদের ওস্তাদ বলা যায় আদ্রিয়ানকে। চাচা চেয়ারম্যান হওয়ায় কোনো কিছুই তাকে আটকাতে পারে না। নিজের মন মর্জির মালিক সে। গতকালই পায়রার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল ইলহাম ও তার পরিবার। এত বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসবে কখনো ভাবেনি মোর্শেদা বেগম ও রেজাউল খান। পায়রাকে দেখতে এসেই নূরের উপর চোখ যায় আদ্রিয়ান সাহার। উপস্থিত বাড়িতেই চেয়ে বসে নূরের হাত। এতে যেন বাকরুদ্ধ হয়ে যায় নূর ও তার পুরো পরিবার। আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে সকলে অবাক হলেও সুরাইয়া সাহা পুরোপুরি নিশ্চুপ। নাতির কোনো দোষই দেখতে পান না তিনি। মোর্শেদা বেগম উপস্থিত সকলের মাঝে আমতা আমতা করে বলেন, আমার ছোট মেয়েকে এখন বিয়ে দেব না, পড়ালেখা আরও করানোর ইচ্ছে আছে। বড়া জনসমাগমে এত বড় অপমান নিতে পারেনি আদ্রিয়ান। লালচে আভা ধারণ করে তার মুখ জুড়ে। রক্তচক্ষু নিয়ে দাদির দিকে তাকাতেই তিনি পানের পিক ফেলে গম্ভীর কণ্ঠে বলেন, আমার নাতি যখন চেয়েছে, ছোট বউয়ের বোনের সাথে আমার নাতির বিয়ে হবে। সুরাইয়া সাহার এক কথাতে মোর্শেদা বেগম বাকরুদ্ধ হয়ে যান। তিনি কিছু বলার আগেই সুরাইয়া সাহা আবারও বলে উঠলেন, আপনাদের মতো গরিব পরিবারের মেয়ে এমনিতেও কোনো ভালো ঘরে নিত না কেউ। সে তো ভাগ্য ভালো, তাই আমার ছেলের পছন্দ হয়েছে। আপনার মেয়েকে না হয় এর চেয়েও ভালো করে বিয়ে দিতে পারি আমি আমার ছেলেকে। এখন যেহেতু আমার নাতিরও আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে, তাহলে আর না করছেন কিসের জন্য? পরিবারে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এ তো আপনাদের 7 জন্মের ভাগ্য। সুরাইয়া সাহার করা অপমানে পায়রার শরীর ঘৃণায় রিরি করছে। সে উঠে কিছু বলতে যাবে, কিন্তু নূর তার এক হাত দিয়ে বড় আপার হাত আঁকড়ে ধরে নিয়েছে। আদ্রিয়ান বাঁকা হেসে নূরের দিকে তাকাতেই সে মাথা নিচু করে বসে থাকে। আদ্রিয়ানকে সুবিধা লাগছে না তার। আদ্রিয়ানের মা রাহেলা সাহার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি নূরকে পছন্দ করেননি, কিন্তু ছেলেও শাশুড়ির উপর কথা বলতে পারলেন না। তবে 4 দিন পর বিয়ের আয়োজন করা হোক। সুরাইয়া সাহার উক্ত কথাটি শুনে রেজাউল খান বললেন, এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা কি ঠিক হচ্ছে? আসলে আমরা চাচ্ছিলাম। আমি বেশি অপেক্ষা করতে চাই না, তাই 4 দিন পরই এই বিয়ে হবে। একই সাথে দুজনেরই বিয়ের আয়োজন করা হবে। চিন্তা করবেন না, আপনাদের খরচ খুব একটা হবে না। আপনাদের আর্থিক অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুরাইয়া সাহার প্রত্যেকটা কথায় তাদের অপমান স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা চলে যেতেই পায়রা রাগান্বিত স্বরে বলে, এই অহংকারী পরিবারে আমি কখনোই বিয়ে করব না আব্বু। বড় আপার কথাই নূর নিজেও সাই জানিয়ে বলে, আমি ওই বখাটে লোকটাকে বিয়ে করব না। নূর প্রায় সময় আদ্রিয়ানকে লক্ষ্য করে কলেজ যাওয়ার সময়। আদ্রিয়ানের বখাটে স্বভাব ইতিমধ্যে পুরো গ্রামের সকলেরই চেনা। মোর্শেদা বেগম ধপ করে চেয়ারে বসে পড়লেন। তিনি জানেন এই শাহ পরিবার থেকে মুক্তি পাওয়া অত সোজা নয়। একই সাথে দুটো মেয়ের জীবনই চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি দ্রুত গতিতে আলমারি থেকে 1000 খানেক টাকা বের করে মেয়ের হাতে তুলে দিলেন। পায়রা মা, তুই তোর রাবেয়া খালার বাসায় চলে যা। এখানে থাকলে ওরা তোদের বাঁচতে দেবে না। যেভাবেই হোক বিয়েটা করেই ছাড়বে। শাহ পরিবারকে খুব ভালো করে চিনি আমি। কিন্তু আম্মু। আর কিছু শুনতে চাচ্ছি না আমি। ব্যাগপত্র গোছা জলদি। পায়রা কথা না বাড়িয়ে 2 সেট কাপড় ব্যাগে ভরে নেয়। নূর পায়রার সাথে যেতে চাইলে
মোর্শেদা বেগম নূরের হাত ধরে বলেন, তুই পায়রার সাথে যাস না। তুই আজই বরিশালের ট্রেনে উঠবি তোর ফুপির বাসায়। আমি তোদের খালা আর ফুপিকে জানিয়ে দেব। রাত কিছুটা গভীর হয়েছে। পায়রা আর দেরি না করে বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। যেহেতু খালার বাসা বেশি দূরে না, তাই পায়রা চটজলদি অটোতে উঠে পড়ে। রুশান ক্লাবে যাওয়ার জন্য বাইকে চড়ে এই রাস্তায় যাওয়ার সময় হঠাৎ পায়রাকে দেখে কিছুটা অবাক হয়। সাথে সাথেই ফোন দেয় আদ্রিয়ানকে। আদ্রিয়ান ভাই, চেয়ারম্যান চাচার বউ তার ব্যাগপত্র নিয়ে অটোতে উঠেছে। আর কেউ যায়নি? না, শুধুমাত্র ওনাকেই দেখলাম, এইমাত্র অটোতে উঠলো। আদ্রিয়ান রুশানের কথা শুনে বুঝতে পারে সবকিছু। ফিচেল হেসে ইলহামকে ফোন করে বলে, তোমার বউ পালাচ্ছে, যদি বউকে নিয়ে এসো। কি বলছিস এসব? আদ্রিয়ান ফোন কেটে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাত 10টায় নূরের ট্রেন। অটোতে ভীষণ ভয় লাগছে নূরের। রাত্রিবেলা একাকী একটা মেয়ে, ভয় লাগারই কথা। স্টেশনে পৌঁছাতে আর কিছু সময় বাকি। নূর অটোতে থাকা আয়নাতে তাকিয়ে দেখে পেছনে আদ্রিয়ানের গাড়ি। অটোওয়ালাও ঠিক একই মুহূর্তে গাড়ি থামিয়ে দেয়। কি হলো কাকা, থামালেন কেন? সামনে রাস্তা ভাঙা, আর যাওয়া সম্ভব না। নূর পেছনে তাকিয়ে দেখে আদ্রিয়ানের গাড়ি এগিয়ে আসছে। প্রাণপণে ছুটতে থাকে সামনের দিকে। এই বুঝি তার দম ফুরিয়ে যাবে। সামনে থাকা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে সে। এখান থেকে খানিকটা দূরে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। আদ্রিয়ান গাড়ি থামিয়ে এদিকটায় খোঁজ নিয়ে দেখেও নূরকে পায় না। নূরকে দেখতে না পেয়ে চিৎকার করে বলে, নূর, বেরিয়ে এসো। গত 2 ঘন্টা যাবৎ নূরের কোনো অস্তিত্ব না দেখতে পেয়ে আদ্রিয়ান খোঁজা বন্ধ করে দেয়। কারো সারা শব্দ না পেয়ে সে আবারও গাড়িতে উঠে পড়ে। নূর ভেবেছে হয়তো আদ্রিয়ান চলে গিয়েছে, কিন্তু না। নূরের ধারণাকে ভুল প্রমাণিত করে আদ্রিয়ান তার দিকে গাড়ির আলো তাক করে। নূরকে টানতে টানতে তার বাড়ির ভেতরে নিয়ে যায় আদ্রিয়ান। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে রেজাউল খান দরজা খুলতেই আদ্রিয়ান নূরকে ধাক্কা মেরে ভেতরে ঢুকায়। মেয়ের এই অবস্থা দেখে মোর্শেদা বেগম বাকরুদ্ধ। নূর কাঁপতে কাঁপতে মাকে জড়িয়ে ধরে। গালটা এখনো ব্যথায় টনটন করছে। আদ্রিয়ান তার ফোন পকেটে রেখে বলে, ভালোই বুদ্ধি দিয়েছেন মেয়েকে, কিন্তু কি বলুন তো, আদ্রিয়ান যা যা তা আদায় করেই ছাড়ে। ভেবেছিলাম 4 দিন পরে বিয়েটা হবে, কিন্তু না, কাল সকালে আমি নূরকে বিয়ে করব। নূর যদি আবারও পালানোর চেষ্টা করে, তবে কিন্তু ভালো হবে না। উক্ত কথাটি বলে আদ্রিয়ান যেই না বেরিয়ে যাবে, ঠিক তখনই ইলহাম পায়রাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মোর্শেদা বেগম পায়রাকে আশা করেননি। পায়রার মতো চালাক চতুর মেয়েও কিনা শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। পায়রা ইলহামের হাত ছাড়িয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। রেজাউল খান ইলহামের দিকে তাকাতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা বসে কথা বলি। রেজাউল খান ইলহামের কথা শুনে 2টো চেয়ার এগিয়ে দিলেন তার দিকে। ইলহামের পাশেই আদ্রিয়ান বসেছে। ইলহামের শরীরে ঘরমান্ত পাঞ্জাবি আটসাট হয়ে লেগে রয়েছে। পায়রাকে আমি ভালোবাসি আব্বা, সে আমার পছন্দ নয়। আমার ভালোবাসা আমি আপনার মতো করেই পায়রাকে আগলে রাখবো, কথা দিচ্ছি। কিন্তু বিয়েটা ভাঙবে না। আমি জানি না পায়রার এই বিয়েতে মত না দেওয়ার কারণ কি, আর কেনই বা সে এত রাতে পালানোর মতো একটা কাজ করেছে। তবে আমার বিশ্বাস আপনি আমায় আশাহত করবেন না। ইলহামের কথায় রেজাউল খান মাথা নিচু করে ফেলেন। ইলহামকে বরাবরই তার পছন্দ। এমন নম্র ভদ্র ছেলেকে কেই বা না পছন্দ করে থাকবে। ইলহাম রেজাউল খানের মুখের দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। রেজাউল খান অবশেষে ইলহামের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, চিন্তা করো না, বিশ্বাস রাখো, আমি লজ্জিত এই কর্মকাণ্ডে। এসব কি বলছেন? এতে কারোরই দোষ নেই। হয়তো আমি পায়রার বিশ্বাস অর্জন করতে পারিনি সঠিকভাবে। মোর্শেদা বেগম মুগ্ধ ইলহামের ব্যবহারে। একটু আগে করা আদ্রিয়ানের ব্যবহারও এখন ইলহামের ব্যবহারের মাঝে আকাশ পাতাল পার্থক্য। পায়রা আর চোখে ইলহামকে দেখছে। এতগুলো কথা শোনানোর পরেও লোকটা একটু টু শব্দও করেনি। এখনো কেমন শান্ত ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। ইলহাম রেজাউল খানকে বিদায় জানিয়ে পায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। আদ্রিয়ান যাওয়ার সময় নূরের দিকে এক পলক তাকিয়ে অতঃপর নিজ গন্তব্যে পা রাখে। মোর্শেদা বেগম নূরের এলোমেলো চুল সরিয়ে ফুলে যাওয়া গালে হাত বুলিয়ে দিয়ে বলেন, এইসব কি করে হলো? নূর একে একে সবটা জানাই তাদের। আদ্রিয়ান নূরকে চড় মেরেছে শুনে পায়রার রাগ তরতর করে বেড়ে চলেছে। বোনের শরীরে কখনো আঁচ আসতে দেয়নি সে। আর কোথাকার কোন ছেলে তার বোনকে মেরে চলে গেল?
এত বড় সাহস, তোর গায়ে হাত তুলে আমি ছাড়বো না ওই ছেলেকে। বোনের আহ্লাদি স্বরে নূর ফুপিয়ে কেঁদে ওঠে। পায়রা নূরকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। ক্লাবের এক কোণে বসে আছে আদ্রিয়ান ও তার সঙ্গী রুশান। রুশান আদ্রিয়ানের গ্লাস তার হাতে দিয়ে বলে, আদ্রিয়ান ভাই, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে না করলে। আদ্রিয়ান গ্লাসে চুমুক দিয়ে বলে, বল, কি বলবি? ভাবিকে কি তুমি সত্যিই ভালোবাসো? না হয় এত তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছ কেন? রুশানের কথায় আদ্রিয়ান হো হো করে হেসে দেয়। রুশান খানিকটা বিরক্ত হয় আদ্রিয়ানের আচরণে। সে তো হাসির কিছুই বলেনি, তাহলে হাসার কারণটা কি? আদ্রিয়ান গ্লাসে শেষ চুমুক দিয়ে বলে, ভালোবাসা মাই ফুট। ওইসব 2 টাকার মেয়েকে কে ভালোবাসবে? আদ্রিয়ানের কথায় রুশান হতভম্ব হয়ে যায়। ভালোই যদি না বাসে, তবে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে? আদ্রিয়ান রুশানের হতভম্বিত চেহারা দেখে তার মনের কথা আন্দাজ করে বলে, শাহনাব চৌধুরী ভালোবাসে নূরকে, আর আমি সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। শাহনাব চৌধুরীকে তেলে তেলে শেষ করব আমি, কিন্তু সে কিছুই করতে পারবে না। এইসব তুমি কি বলছো আদ্রিয়ান ভাই? তুমি কি করে জানলে শাহনাব চৌধুরী ভাবিকে ভালোবাসে? আদ্রিয়ান রুশানের কথায় বাঁকা হেসে বলে, পরশু শাহনাব চৌধুরী গ্রামে ফিরবে। তার ফিরে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পাবে সে। আদ্রিয়ানের কথায় রুশান অট্ট হেসে বলে, এক ঢিলে 2 পাখি মারবে তাহলে। আপনার কি বুদ্ধি মায়েরে! কিন্তু ভাবির কি হবে? কয়েক বছর পর এমনিতে ডিভোর্স দিয়ে দেব। আদ্রিয়ানের কথা শুনে নূরের জন্য খারাপ লাগা কাজ করে রুশানের মাঝে। যতই হোক, এইসবের মাঝে তো মেয়েটার কোনো দোষ নেই, সে তো নির্দোষ। কিন্তু এই কথাটা আদ্রিয়ানকে বোঝানোর সাধ্য নেই রুশানের। বড্ড একরোখা মানুষ আদ্রিয়ান, সে যা বলে তাই ঠিক। সূর্যের আলো আজ অন্য দিনের তুলনায় একটু বেশি কিরণ দিচ্ছে। আজ কলেজে ক্লাস আছে নূরের। হিজাবটা ঠিক করে এসে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। অবশ্য খুব একটা দূরে নয় কলেজ, হেঁটে গেলে 15 মিনিটের মতো সময় লাগে। নূর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে চলে যায় ক্লাসের ভেতর। সেখানে আগ হতেই তার জন্য জায়গা ধরে রেখেছে প্রভা। একমাত্র বান্ধবীকে দেখে ঝাপটে জড়িয়ে ধরল তাকে প্রভা। ইতিমধ্যে স্যারও চলে এসেছে। আদ্রিয়ান ও রুশান নূরের কলেজের সামনে এসেছে। নূর কলেজে এসেছে শুনে এসে বেরিয়ে পড়েছে। পকেট থেকে সিগারেট বের করে ফুঁকতে ফুঁকতে রুশানকে বলল, কটা বাজে এখন? এই তো আদ্রিয়ান ভাই, আর মাত্র 20 মিনিট, এরপরই টিফিন টাইম শুরু। আদ্রিয়ান আর কিছু বলল না। মূলত সে ইচ্ছে করেই আজ এসেছে। শাহানাব তার বন্ধুদের বলে দিয়েছে নূরের উপর নজর রাখতে, আর এই জন্যই মূলত আদ্রিয়ানের আশা। টিফিন টাইম শুরু হতেই নূর ও প্রভা কথা বলতে বলতে ক্যান্টিনে আসে, তবে ভিড়ের জন্য সামনে যেতেই পারছে না। টিফিন টাইম শুরু হলেই ছেলেমেয়েরা হামলে পড়ে ক্যান্টিনের উপর। নূর টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভা মুখ কালো করে বলে, এত ভিড়ের মাঝে কি করে আনবো? একটু পরে ভিড় কমে যাবে, তখন নিব। আদ্রিয়ানকে সামনে এগিয়ে আসতে দেখে নূর কিছুটা অবাক হয়। ভেবেছে হয়তো অন্য কোথাও যাবে, কিন্তু নূরের ধারণা ভুল প্রমাণিত করে আদ্রিয়ান নূরের সামনে এসে বলে, কি খাবে? আদ্রিয়ানের কথায় নূর হকচকিয়ে যায়। আমতা আমতা করে বলে, আমরা নিতে পারবো, এই তো ভিড় কমে যাবে। আদ্রিয়ান নূরের কথায় বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, যা জিজ্ঞেস করছি তাই বলো, কি খাবে? চিপস। আদ্রিয়ান ক্যান্টিনের সামনে এগিয়ে যেতেই সবাই সাইডে সরে গেল। আদ্রিয়ান 10টা চিপস কিনে নূরের হাতে ধরিয়ে দিল। নূর তো চেয়েছিল একটা চিপস, কিন্তু আদ্রিয়ান এতগুলো চিপস এনে দেওয়ায় সে মিনমিন করে বলল, এতগুলো লাগবে না, একটা হলেই চলবে, বাকিগুলো ফেরত দিয়ে দিন। ফেরত দিতে হবে না, চুপচাপ এগুলো নিয়ে ক্লাসে চলে যাও। নূর কথা না বাড়িয়ে আদ্রিয়ানের হাত থেকে চিপসগুলো নিয়ে চলে যায় ক্লাসে। অপরদিকে শাহানাবের বন্ধু জয় এতক্ষণ ধরে পুরো বিষয়টা খেয়াল করছিল। জয় নিজের ফোন বের করে কাকে যেন ফোন দেয়। জয়ের কর্মকাণ্ড দেখে রুশান আদ্রিয়ানকে বলে, আগুন লেগে গেছে আদ্রিয়ান ভাই। আসল খেলা তো আজ হবে। শাহনাব চৌধুরী তোর জন্য খারাপ লাগছে। বেঁচে রেসে দেখবি তার পাখি অন্য খাঁচায় বন্দি। কিন্তু আদ্রিয়ান ভাই, তুমি কি সত্যি সত্যিই তালাক দিয়ে দিবে ভাবিকে? হ্যাঁ। যদি শাহনাব এরপরেও ভাবিকে বিয়ে করতে চায় তখন? রুশানের কথা শুনে আদ্রিয়ান তাচ্ছিল্য হেসে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতেই বলল, শাহনাব চৌধুরী আমার ব্যবহৃত জিনিস ব্যবহার করবে, এর চেয়ে বড় আর কিছু আছে?
তাহলে তুমি ভাবিকে ছেড়ে দিবে ঠিক করে রেখেছো? হ্যাঁ, ওর মতো মেয়ে আমার বউ কেন? আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও রাখে না। রুশান আদ্রিয়ানের কথাই চুপ হয়ে গেল। এই লোক এত পাষাণ হৃদয়ের কি করে হতে পারে রুশানের জানা নেই। হাতের সিগারেট নিচে ফেলে পায়ের তলায় পিষিয়ে ফেলল আদ্রিয়ান। অতঃপর চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বলল, শোন, এসব ব্যাপারে থুতু ফেলতে যায় না আদ্রিয়ান। এরপর থেকে এসব ছোট করে ব্যাপারে প্রশ্ন করবি না। কলেজ ছুটি হতে আর মাত্র কিছু সময় বাকি। আদ্রিয়ান রুশানকে গাড়ির চাবি দিয়ে বলল, তুই সোজা কাজে অফিসের সামনে এসে দাঁড়াবি। আমি নূরকে নিয়ে কিছু সময়ের মধ্যে এসে পড়ব। আদ্রিয়ানের কথায় রুশান চমকে উঠল। কাজী অফিসে কেন? ভাবছি বিয়েটা আজকে সেরে ফেলব, আর কাল শাহনাব চৌধুরী এসে তার সবচেয়ে বড় সারপ্রাইজ পাবে। কলেজ গেট থেকে একে একে সবাই বেরিয়ে আসতে শুরু করেছে। আদ্রিয়ান এত ভিড়ের মাঝেও নূরকে চিনে ফেলল। নূর সবার শেষে বের হয়েছে। আদ্রিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আদ্রিয়ান নূরের হাত ধরে নিজের পাশে এনে দাঁড় করায়। আদ্রিয়ানের এহেন কাণ্ডে নূর হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। নূর হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। আশেপাশে থাকা বাকি মেয়েরা আর চোখে তাদের দেখছে। আদ্রিয়ানকে সকলেই চেনে। প্রভা চলে যেতে চাইলে নূর প্রভার হাত শক্ত করে আঁকড়ে ধরে। প্রভা নূরের দিকে তাকাতেই সে করুণ চোখে তাকায় প্রভার দিকে, যে দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যেন তাকে রেখে চলে না যায়। প্রভা নূরের কথা ভেবে দাঁড়িয়ে থাকে। আদ্রিয়ান নূরকে নিজের পাশে দাঁড় করিয়ে প্রভার উদ্দেশ্যে বলে, নূর, আমার সাথে যাবে তুমি। তুমি বাড়ি চলে যাও। আদ্রিয়ানের কথায় প্রভা ইতস্তত বোধ করলেও সে নূরের হাত ছাড়িয়ে চলে যায়। প্রভাকে চলে যেতে দেখে নূরের মনে উল্টোপাল্টা চিন্তা ভাবনা উকি দিচ্ছে। আদ্রিয়ান বাইকে বসে নূরের দিকে তাকিয়ে বলল, বাইকে ওঠো। নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি চলে যেতে পারবো। বাইকে বসতে বলেছি আমি। এক কথা বারবার বলে আমার পছন্দ নয়। আদ্রিয়ানের ঝাড়ি খেয়ে নূর দমে গেলেও মিনমিন করে বলল, আপনি প্লিজ চলে যান। কেউ আমাদের এভাবে দেখলে আমার আব্বার মান সম্মান কিছুই থাকবে না। নূরের কথায় আদ্রিয়ান ফিচেল হেসে বাইকের আয়নায় নিজের চুল ঠিক করতে করতে বলল, আর কিছুক্ষণ পর এই সমালোচনা বৈধ ঘোষণা করা হবে। চিন্তার কোনো কারণ নেই। আদ্রিয়ানের কঠিন ভাষা নূরের মাথায় ঢুকলো না। আদ্রিয়ান নূরের কর্মকাণ্ড দেখছে। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে এই রোদের মাঝে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফর্সা চেহারায় বিন্দু বিন্দু ঘাম রোদের আলোতে মুক্তোর দানার মতো চিকচিক করছে। আদ্রিয়ানের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে বলল, এখন উঠছো না কেন? চরের কথা ভুলে গেছো নাকি? নূর আদ্রিয়ানের ধমক খেয়ে বাইকে উঠে বসলেও হাত দুটো নিজের কোলের উপরেই রাখে। আদ্রিয়ান দাঁতে দাঁত পিষে মিনমিন করে বলল, আমার কাঁধে হাত রাখলে কি হাত খসে পড়বে? আদ্রিয়ানের কথায় নূর ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, হাত খসে পড়বে কেন? কারো কাঁধে হাত রাখলে কি খসে পড়ে নাকি? আদ্রিয়ানের রাগ তরতর করে বেরিয়েই চলেছে। এই মেয়ের মাথায় আদেও ব্রেন বলতে কিছু আছে বলে আদ্রিয়ানের মনে হয় না। সে বাইক স্টার্ট দিয়ে বলল, তাহলে হাত দুটো লুকিয়ে রেখেছো কেন? ধ্বংসপদের মতো শক্ত করে ধরে বসো, নয় পড়ে গেলে আমাকে দোষ দেবে। আদ্রিয়ানের কথায় নূর মুখ ছোট করে তার কাঁধে শক্ত করে ধরে বসলো। বাইকের গতি বাড়িয়ে আদ্রিয়ান নূরকে নিয়ে চলে এলো কাজী অফিসের সামনে। নামো। নূর ভেবেছিল আদ্রিয়ান হয়তো তাকে বাড়ি দিয়ে আসবে, কিন্তু হঠাৎ এখানে বাইক থামানোয় সে অবাক হয়ে তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ে মারে আদ্রিয়ানের দিকে। আমরা এখানে কেন? আদ্রিয়ান তার বাইক পাশে থাকা আম গাছের পাশে পার্ক করে। নূরের হাত ধরে ভেতরে নিয়ে যায়। বিয়ে করতে এসেছে এখানে। আদ্রিয়ানের ভাবলেশহীন উত্তর শুনে নূরের মনে ভয় জেগে বসল। এই মুহূর্তে সে একা রয়েছে। আদ্রিয়ানের কথায় বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডের চলন ক্রমাগত বেড়েই চলেছে। রুশান নূর ও আদ্রিয়ানকে দেখে চেয়ার এগিয়ে দিল। আদ্রিয়ান চেয়ারে আয়েশ করে বসে নূরের দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে সাইন করতে। আমি সাইন করবো না। নূরের কথায় রুশান আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, আমি তোমার উত্তর শুনতে চাইনি। সাইন করতে বলেছে। নূর জামার এক পাশ আঁকড়ে ধরেছে শক্ত করে। এই পাষাণ দুশ্চরিত্র লোককে সে কিছুতেই বিয়ে করবে না। নূর বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, বললাম তো আমি সাইন করবো না। রুশান আদ্রিয়ানের কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, ভাবি তো সাইন করবে না বলেছে। সাইন না করে যাবে কোথায়? রুশানের দিক থেকে মুখ ফিরিয়ে সে নূরের চোয়াল শক্ত হাতে চেপে ধরে বলে,
খই ফুটেছে মুখে, তাই না? চুপচাপ সই কর, নয়তো নয়তো কি? যা ইচ্ছে করুন, আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা পাষাণ খারাপ লোক আপনি। ঠাস করে এক চড় পড়ল নূরের গালে। সে চুপচাপ হজম করে নিল আদ্রিয়ানের চড়। আদ্রিয়ান নূরের হিজাব ঠিক করে দিয়ে রুশানকে বলল। হ্যাঁ রুশান, কুকুরগুলোকে নিয়ে আয়। আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই রুশান দুটো কালো কুচকুচে কুকুর নিয়ে আসে। তাদের গলায় বাঁধা দড়ি ধরে দাঁড়িয়ে আছে রুশান। হিংস্র লাগছে বেশ, দেখেই মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত তারা। নূরের দিকে কেমন লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। নূর ঢোক গিলল তাদের দেখে। আদ্রিয়ান নূরের কানের কাছে এসে বলল। এই মুহূর্তে যদি সই না করো, তবে তুমি আর তোমার পরিবার হবে এই কুকুরগুলোর স্পেশাল খাদ্য। নূর আদ্রিয়ানের দিকে তাকাতেই সে উচ্চস্বরে হেসে বলে। এবার সিদ্ধান্ত তোমার। আদ্রিয়ান রুশানের কাছ থেকে দড়ি হাতে নিয়ে নূরের দিকে এগিয়ে আসছে। কুকুরগুলো হিংস্র দৃষ্টি নূরের ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। এক এক পা করে এগিয়ে আসছে নূরের দিকে। একটি কুকুর নূরের দিকে ঝাপটে পড়তে যাবে, তখনই নূর চিৎকার করে বলে। আমি সই করব আমি। আদ্রিয়ান বাঁকা হেসে বলে। কি বললে? শুনতে পাইনি, আবার বলো। আমি সই করব। নূর শুকনো ঢোক গিলে কাঁপতে কাঁপতে বলে। টেবিলে থাকা সকল কাগজপত্রে নূর স্বাক্ষর করে উঠে পড়ল। নূরের স্বাক্ষর দেওয়া শেষ হলে আদ্রিয়ান তার বাকি কাজ সম্পন্ন করে বেরিয়ে পড়ল। নূর এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র কয়েক মুহূর্তের মাঝেই তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। সে এখন কারো স্ত্রী। বাড়ি ফিরে কি জবাব দিবে সে তার পরিবারের কাছে? জলের ধারা গড়িয়ে পড়ছে তার চোখ দিয়ে। আদ্রিয়ান নূরের কাছে এসে বলল। বাইকে ওঠো তাড়াতাড়ি, তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আদ্রিয়ানের কথায় নূর তাচ্ছিল্য হাসল। লোকটা এমনভাবে বলছে যেন সবকিছুই স্বাভাবিক, কিছুই হয়নি। কথা না বাড়িয়ে সে বাইকে উঠে বসলো। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেল নূরের বাড়ি। নূরকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে মোর্শেদা বেগম কিছুটা অবাক হন, কিন্তু নূরের ঘরে ঢোকার পরপরই আদ্রিয়ানকে ঢুকতে দেখে তিনি বিচলিত হয়ে মেয়েকে জিজ্ঞেস করেন। কি হয়েছে নূর? কোথায় ছিলি তুই? আমি ঠিক আছি আম্মু। মোর্শেদা বেগম মেয়ের কথা বিশ্বাস করতে পারলেন না। আদ্রিয়ান মোর্শেদা বেগমকে সালাম করে বসায় তিনি আরো চমকে ওঠেন। হঠাৎ এত আদব কায়দা দেখানোটা তার কাছে সন্দেহজনক মনে হলো। আইমাজ নূরকে বিয়ে করেছে, আইনে তো আমরা স্বামী স্ত্রী। আদ্রিয়ানের কথায় রেজাউল করিম বাকরুদ্ধ। তিনি গম্ভীর কণ্ঠে বলেন। বিয়ে তো আরও কিছুদিন পরও হওয়ার কথা ছিল, তাহলে? আমি নূরকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে রাজি নই, তাই আজই বিয়ে সেরে নিয়েছে। অনুষ্ঠান করে পরে ঘরে তুলব। রেজাউল করিম ও মোর্শেদা বেগম উভয়েই চুপ করে আছেন। মোর্শেদা বেগমকে সালাম করে আদ্রিয়ান বেরিয়ে পড়ে। নূর নিজের ঘরে বসে আছে। কলেজের ড্রেসটাও এখনো বদলায়নি সে। পায়রা ছাদে দাঁড়িয়ে চুল শুকোচ্ছিল। ভেজা চুল ছেড়ে সে ফোন হাতে নিয়ে বসেছে সবেমাত্র। আজ সকাল থেকে পুরো বাড়ি পরিষ্কার করেছে সে, যা ধুলো জমেছে প্রতিটি কোণায়। পায়রা ফোন হাতে নিয়েই দেখলো তার নাম্বারে পরপর 3টে কল এসেছে। হয়তো কেউ ফোন দিয়েছে, কিন্তু সে খেয়াল করেনি। পায়রা খানিকটা চিন্তিত হয়ে সেই নাম্বারে ফোন করে। 2বার রিং পড়তেই ফোন রিসিভ করে ইলহাম। ফোনে ইলহামের কণ্ঠস্বর শুনে পায়রা কিছুটা অবাক হয়। এই সময় হঠাৎ লোকটা ফোন করতে গেল কেন? কেমন আছো বাবুজান? পায়রা ব্রু কুচকে ফোনের দিকে তাকায়। এখনো বিয়ে হয়নি আর বউজান ডাকা শুরু করে দিয়েছে। সে খানিকটা গম্ভীর স্বরে বলল। কেন ফোন দিয়েছেন? কোন দরকার? পায়রার গম্ভীর স্বর শুনে ইলহাম ঠোঁট চেপে হাসে। বউটা তার বরাবরই বোম্বাই মরিচ, অল্প কথায় অ্যাটম বোমের মতো ফুলে ওঠে। কিছুক্ষণ আগেই মিটিং শেষ করে বাড়ি ফিরেছে সে। দলের কিছু ছেলে এখনো এখানেই রয়েছে। পায়রার ফোন আসায় সব কিছু রেখে নিজের ঘরে চলে যায়। দরকার ছাড়া ফোন দেওয়া যায় না? আপনি একজন চেয়ারম্যান হয়ে কি করে হেয়ালি করার মতো এত সময় পান বলুন তো? তোমার জন্য আমার সময়ের অভাব হয় না, বুঝতে পারছো পায়রা রানী? ইলহামের মুখের উপর ঠাস করে ফোন রেখে দেয় পায়রা। পায়রার অভিব্যক্তি বুঝতে পেরে ইলহাম জোরে করে হেসে ফেলে। ইলহামের ঘরের দিকেই আসছিল আদ্রিয়ান। হুটহাট হাসার মতো লোক ইলহাম নয়, তা সে ভালোই জানে। ইলহামের হাতে থাকা বই নিজের কাছে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে। ব্যাপার কি, হাসছো কেন? কিছু না, পার্সোনাল ব্যাপার। আদ্রিয়ান ইলহামের মুখের কথা শুনে আরেকটু এগিয়ে এসে বলে। আমার কাছে তোমার পার্সোনাল ব্যাপার বলেই কিছু আছে চাচা, কাহিনী কি বলো তো?
সেসব পরে আগে বল তোর কি খবর? আমার খবর কি, ভালোই চলছে সব। এই যে রাজনীতি, ঘোরাফেরা, আনন্দ, সবই। ওসব বলছি না, হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলি? মেয়েটাকে খুব পছন্দ? আদ্রিয়ান ইলহামের কথা শুনে হেয়ালি করে বলে। বিয়ে করার জন্য পছন্দ করতে হবে? দেখ আদ্রিয়ান, হেলি করবি না, সোজা সাপটা উত্তর দে আমাকে। মেয়েটাকে ভালোবাসিস? ওর মতো মেয়েকে ভালোবাসা তো দূর, ওর দিকে ফিরেও তাকানে আদ্রিয়ান ছা। তাহলে বিয়েটা করছিস কেন? শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করার কোনো মানে হয় না? নূর হলো আমার হাতের পুতুল, আমি যেভাবে চাইবো নূরকে সেভাবে চলতে হবে। দেখ আদ্রিয়ান, তোর সব কথায় আমি সায় দিলেও এ কথাটা আমি মানতে পারছি না। ইলহামের কথায় আদ্রিয়ানের কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে। সে হাতের বইটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে। শাহনাব চৌধুরী নূরকে ভালোবাসে, যেভাবে শাহনাব আর ওর বাবা আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, সেভাবেই আমি একটা একটা করে সব কেড়ে নেব ওর কাছ থেকে। রাস্তার কুকুর বানিয়ে রাখবো আমি শাহনাব চৌধুরীকে। আদ্রিয়ানের তেজি কণ্ঠস্বর শুনে ইলহাম বুঝতে পারে তাকে আটকানো সম্ভব নয়। ইলহাম দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে আদ্রিয়ানের পানে। ছেলেটাকে ছোট থেকে নিজের সাথে করে চলেছে সে, যা চেয়েছে তাই দিয়েছে, শুধুমাত্র যেন কখনো বাবার অভাবটা অনুভব করতে না হয়। শাহানাব নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আজ রাতের ফ্লাইটে দেশে ফিরবে সে। হঠাৎ ফোন আসায় তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে জলজল করা নামটায়। ইতালি আসার আগে সে তার ভাড়া করা ছেলেদের বলেছিল যেন নূরের দিকে নজর রাখে। আজ তাদের মধ্য থেকে একজন ফোন করেছে তাকে। বেশ আগ্রহ নিয়েই ফোন রিসিভ করে শাহানাব। ও পাশ থেকে বিচলিত কণ্ঠস্বর শুনে শাহানাব কিছু বুঝে উঠতে পারছে না। শাহানাব ভাই, নূর ভাবিকে আজ আদ্রিয়ান সাহার বাইকে করে যেতে দেখেছি। শাহানাব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নূরকে সে অনেক বছর আগে থেকেই চেনে। নূর আদ্রিয়ানের সাথে কথা বলার মতো মেয়ে নয়। কি বলছিস এসব? হ্যাঁ ভাই, টিফিন টাইমে ভাবিকে অনেকগুলো চিপস ও কিনে দিয়েছে আমাদের সামনে। কলেজ ছুটির পর আদ্রিয়ান সাহা ভাবিকে বাইকে করে নিয়ে যায়। শাহানাব এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না এসব। মাত্র 2 দিন হয়েছে সে দেশের বাইরে এসেছে, এর মাঝেই এত কিছু ঘটে গেল। শাহানাব অস্থির কণ্ঠে বলল। কি যা তা বলছিস তুই? এসব মিথ্যে, সব মিথ্যে। মজা করছিস আমার সাথে? জানে মেরে ফেলবো সব কটাকে। এক নিঃশ্বাসে সবগুলো কথা একসাথে বলে কল কেটে দেয় শাহানাব। মুহূর্তে রাগ তরতর করে বেরিয়েই চলেছে। হাতরে ফোন নিয়ে কল দেয় আদ্রিয়ানের নাম্বারে। আদ্রিয়ান বাইক নিয়ে বেরিয়েছে রুশানকে সাথে নিয়ে। ইশতেহার চৌধুরীর দলের ছেলে তার দলের একটা ছেলেকে মেরে পালিয়েছে শুনেই সে বেরিয়ে পড়ে। মাঝে কারো কল আসায় গাড়ি থামিয়ে ফোন হাতে নিয়ে দেখে শাহনাবের নাম্বার ভেসে উঠেছে স্ক্রিনে। আদ্রিয়ান বাঁকা হেসে ফোন উঠায়। তবে কি খবর সঠিক জায়গায় পৌঁছেছে? কল রিসিভ করতেই শাহনাব চিৎকার করে বলে। তোর সাহস কি করে হয় আদ্রিয়ান, তুই আমার নূরের দিকে নজর দিস? আদ্রিয়ান চায়ের কখনো শ্বাসের কমতি পড়ে না, বুঝতে পেরেছিস? নূরের কাছ থেকে দূরে থাকবি তুই, না হয় তোকে আমি এমনভাবে মারবো যে কেউ তোর লাশটাও খুঁজে বের করতে পারবে না। খবরদার, যদি আর কখনো নূরের আশেপাশে ও তোকে দেখি, ওই দিনই তোর শেষ দিন। পারলে করে দেখা, শুধু নজর কেন, প্রয়োজন পড়লে হাত ধরে ঘুরবো, তা তোর চোখের সামনে। তুই কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস আদ্রিয়ান, আমি তোকে ছাড়বো না। আদ্রিয়ান শাহনাবের কথা শুনে ফিচেল হেসে কল কেটে দেয়। শাহনাবের কণ্ঠস্বর দারুণ আনন্দ দিচ্ছে তাকে। আদ্রিয়ান কথার মাঝে কল কেটে দেওয়ায় শাহনাব রাগের বশে তার রুমের সমস্ত জিনিসপত্র ভাঙচুর শুরু করে। কাল দেশে ফিরেই নূরের মা বাবার কাছে যাবে সে, আর দেরি করবে না। নূর রান্নাঘরে মায়ের হাতে হাতে সাহায্য করছে ও টুকটাক গল্প করছে। রেজাউল খান 15 কেজি মুরগি নিয়ে এসেছেন। মোর্শেদা বেগম মুরগি কাটছেন ও নূর মশলা বেটে সুন্দর করে সব সাজিয়ে রাখছে। মোর্শেদা বেগম মলিন দৃষ্টিতে তাকায় নূরের দিকে। মেয়েটা আর কবে তার পাশে এসে এভাবে বসবে? একই সাথে 2 মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে। ছোট মেয়েটাকে চেয়েও আটকাতে পারলেন না তিনি। এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও বাড়ির মানুষদের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে তো নূর? কখনো একটার বেশি 2টো কাজ করতে দেননি তিনি নূরকে। কিন্তু পরের বাড়িতে কি মেয়েকে সেভাবে রাখবে তারা? নূর মায়ের উদ্বিগ্ন চেহারা দেখে জিজ্ঞেস করে। কি হয়েছে আম্মু? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? চিন্তা হচ্ছে রে মা, পায়রা আর তোর দুজনের ভবিষ্যৎ কেমন হবে? ইলহাম যথেষ্ট ভালো ছেলে, কিন্তু আদ্রিয়ান
আম্মু, নিয়তির উপর কারো হাত নেই, ভাগ্যে যা লেখা হবে তাই হবে। আমি চেষ্টা করেও যখন আমার ভাগ্য থেকে পালাতে পারিনি তখন সব মেনে নিয়েছিল। নূর 2 কাপ চা নিয়ে একটা তার বাবা ও আরেকটা পায়রার রুমে নিয়ে যায়। পায়রা বই পড়ছে। অবসর সময়ে বই পড়াটাই তার প্রিয় অভ্যাস। নূর চায় গিয়ে দিতেই পায়রা বলে, বসো এখানে। কিছু বলবে আপু? পায়রা চায়ে চুমুক দিয়ে বলে, আজ সকালেই নাকি তোদের বিয়ে হয়ে গিয়েছে? বিয়ের কথা শুনতেই নূর মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, জোরপূর্বক যাকে বলে। তুই বাধা দিসনি? উক্ত কথায় নূর কিছু বলতে পারল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নূর জানে না আদৌ তার কপালে কি লেখা রয়েছে। সূর্যের প্রহর কেটে গোধূলি যখন রং হারাতে ব্যস্ত, আদ্রিয়ান তখন নেশা নামক পানীয়তে মগ্ন। গ্রামের এই ক্লাবে যত বখাটে ছেলেপুলে ও বড় বড় নেতা রয়েছে, সন্ধ্যা নামলেই সকলের গন্তব্য হয়ে ওঠে গ্রামের সেই ক্লাব। আদ্রিয়ানের চোখ দুটো লাল হয়ে আছে, যেন এই চোখের দৃষ্টি তাক করে কাউকে সে মুহূর্তেই চালিয়ে দিতে পারে। ডুলু ডুলু পায়ে সে বের হলো ক্লাব থেকে। রুশান তার বাহু আঁকড়ে তাকে ধরে রেখেছে যেন পড়ে না যায়। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক নারী। সুন্দরী রমণী চলার ভঙ্গি দেখে আদ্রিয়ান শীষ বাজায়। রমণী প্রথমে রাগান্বিত দৃষ্টিতে তাকালেও পরবর্তীতে আদ্রিয়ানকে পরখ করে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে অধরে। হেঁটে যায় সেখানেই, কিন্তু পর মুহূর্তে আদ্রিয়ান সেই মেয়েটির দিকে থুতু ছুঁড়ে বলে। হাট! মেয়েটি বেশ অপমানিত হয় আদ্রিয়ানের ব্যবহারে। রুশানের হাত ছাড়িয়ে আদ্রিয়ান বাইকে উঠে বসে। আদ্রিয়ানের অবস্থা দেখে রুশান চিন্তিত স্বরে বলে ওঠে, ভাই তুমি ছাড়ো, আমি চালাচ্ছি। আদ্রিয়ান রুশানের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আদ্রিয়ান শাহকে কাবু করতে পারবে? এখন পর্যন্ত এমন কিছু আবির্ভাব ঘটেনি, আর না ভবিষ্যতে ঘটবে। আমি একদম ঠিক আছে। রুশান চুপ হয়ে যায় আদ্রিয়ানের কথায়। চুপচাপ বাইকের পেছনে বসে কিছু দূর সামনে এগোতেই আদ্রিয়ান দেখতে পায় শাহানাবের দলের ছেলেটাকে। ছেলেটি টঙের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। আদ্রিয়ান ছেলেটির দিকে তাকিয়ে বাঁকা হেসে রুশানকে বলে, কাল সকাল সকাল কলেজের সামনে চলে আসবে। আদ্রিয়ানের কথা শুনে রুশান কিছুটা অবাক হয়, কারণ সকাল সকাল বের হওয়ার মতো ছেলে আদ্রিয়ান নয়। কাল কিছু আছে? শাহনাব চৌধুরী আসবে বলে গিয়েছিস? রুশান তার 32 পাটি দাঁত বের করে হেসে বলে, জি ভাই, একদম সকাল সকাল চলে আসবো। সূর্য আজ উকি দিচ্ছে এদিক সেদিক। মেঘের আড়ালে লুকিয়ে আছে শুভ্রতার ছায়া। সাহা পরিবারের সকলে খোশ গল্পে মেতে উঠেছে। সুরাইয়া সাহাকে পান বানিয়ে দিলেন রাহেলা সাহা। ইলহাম ইদানিং খুব ব্যস্ত। সে নতুন জমি কিনে বাড়ি তৈরি করবে বলে মনস্থির করেছে। যেই ভাবা সেই কাজ। নিজের নতুন পরিবারের জন্য সে আলাদা ঘর বানাতে চায়। সেই ঘরে শুধুমাত্র সেও তার অর্ধাঙ্গিনী থাকবে। সুরাইয়া সাহা প্রথমে এই নিয়ে বিরোধ করলেও পরবর্তীতে ছেলের কথায় আর না করতে পারেন না। তবে এখনো তিনি আলাদা হওয়ার ব্যাপার নিয়ে নারাজ। তিনি চান না ইলহাম এই পরিবার থেকে আলাদা হয়ে যাক। কারো পায়ের শব্দে সকলে উপরে তাকায়। আদ্রিয়ানের উপস্থিতি টের পেয়ে সকলে যেন ডুমুরের ফুল দেখতে পাওয়ার মতো অবাক হলো। রাহেলা সাহা ছেলের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, তুই এত সকালে কি করে উঠলি? কাজ আছে মা, আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে। কি এমন কাজ শুনি? খেতে দাও তো মা। রাহেলা সাহা কথা বাড়ালেন না। এই মুহূর্তে ছেলেকে কিছু বললে সুরাইয়া সাহা বাড়ি মাথায় করে তুলবেন। সুরাইয়া সাহা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বললেন, আজ তোমাদের গায়ে হলুদ, সন্ধ্যায় তোমাকে যেন বাড়িতে উপস্থিত দেখি দাদু ভাই। চিন্তা করো না দাদি, আমি ঠিক সময়ে চলে আসবো। আদ্রিয়ান নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল তার গন্তব্যে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে ইশতেহার চৌধুরী। একমাত্র ছেলে শাহানাবকে নিতে এসেছেন তিনি। শাহানাবকে আসতে দেখে জড়িয়ে ধরলেন নিজের বুকে। শাহানাবের চিন্তিত মুখ দেখে ইশতেহার চৌধুরী হাসি মুখ মিলিয়ে যায়। তিনি ছেলের কাঁধে হাত রেখে বলেন, বাবা আপনি বাড়ি চলে যান, আমি একটু পর আসছি। উক্ত কথাটি বলে এক মুহূর্ত সময়ও নষ্ট করল না শাহানাব। গাড়ি নিয়ে বেরিয়ে গেল তার প্রিয় মানুষটির উদ্দেশ্যে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। তার উপর এতটা পথ জার্নি করে এসে শরীরে একটু এনার্জি নেই, তাও তৃষ্ণার্ত মন নিয়ে বেরিয়ে পড়ল নূরকে এক পলক দেখার জন্য। ঘণ্টা খানেকের মাঝেই শাহানাব পৌঁছে গেল নূরের কলেজের সামনে। এখনো ঢের সময় বাকি। কলেজে তেমন কেউ আসেনি এখনো। দারোয়ান সবেমাত্র গেট খুলেছে। শাহানাবকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো।
কুশল বিনিময় করে টুকটাক খোঁজ খবর নেওয়ার মাঝেই নূরের দেখা পেল শাহনাব। নূর এগিয়ে যাচ্ছে কলেজের দিকে। দ্রুত বেগে এগিয়ে গেল তার সামনে। আচমকা নিজের সামনে শাহনাবকে দেখে চমকে উঠল নূর। সেই সাথে ভয় লাগতে শুরু করেছে আদ্রিয়ানের জন্য। আদ্রিয়ান তাকে এভাবে দেখে নিলে ভুল বুঝবে। কারো কণ্ঠস্বরে ধ্যান ভাঙল নূরের। শাহনাব ক্লান্ত ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। কেমন আছো নূর? শাহনাবের কথায় নূর আমতা আমতা করে বলল। ভালো আছি শাহনাব ভাই, আপনি? এতক্ষণ ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখতে পেয়ে ভালো হয়ে গিয়েছি। আমা- আমার কলেজ যেতে হবে শাহনাব ভাই। নূরের কথা শুনে শাহনাব তার ব্যাগ থেকে একজোড়া চুড়ি বের করে নূরের হাতে দিয়ে বলল। এই উপহারটা তোমার জন্য এনেছি নূর, প্লিজ না করো না। শাহনাবের চোখে ফুটে ওঠা উৎসাহ দেখে নূর তার হাত থেকে চুড়ি নিয়ে দেখতে লাগলো। বেশ সুন্দর কারুকার্য করা চুড়ি। নূর খুশি হয়ে ধন্যবাদ জানায় শাহনাবকে। অতঃপর কলেজের ভিতর ঢুকে যায় সে। অপরদিকে এসব কিছু রক্তচক্ষু তাক করে কেউ একজন দেখছিল। আদ্রিয়ান হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই তরতর করে রাগ উঠছে তার। শাহনাবের হাসি মুখ যেন সহ্য হচ্ছে না তার। এই মুহূর্তে নূরকে ঠাস করে এক চড় দিতে পারলে তবেই শান্ত হতো সে। পাশে থাকা টঙের দোকানে বসে একের পর এক সিগারেট জ্বালাতে লাগলো সে। টানা 2 ঘন্টা সিগারেটের ধোঁয়া উড়ানোর পরেও রাগ কমেনি তার। টিফিন টাইম শুরু হয়েছে সবেমাত্র। নূরকে দেখা মাত্রই সোজা তার হাত টেনে তাকে গাড়ির ভেতরে ঢোকায় আদ্রিয়ান। হুট করে এমনটা হওয়ায় নূর যেন বাকরুদ্ধ। রুশান নূরের ব্যাগ ক্লাসরুম থেকে নিয়ে এসে গাড়িতে দিয়ে দেয়। আদ্রিয়ানের মুখভঙ্গিমা দেখে নূরের কিছু জিজ্ঞেস করার সাহস নেই আপাতত। সে আর চোখে আদ্রিয়ানকে দেখছে। গাড়িতে ছুঁড়ে ফেলায় হাতে খানিকটা ব্যথা পেয়েছে সে। কিছু সময়ের মাঝেই নূরের বাড়ির সামনে পৌঁছে যায় তারা। আদ্রিয়ান নূরের হাত ধরে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। মুর্শিদা বেগম ও রেজাউল খান এগিয়ে আসার আগেই পরপর 2টো চড় মেরে চুলের মুঠি এক হাতে টেনে ধরে আদ্রিয়ান। ব্যথায় কুকিয়ে ওঠে নূর। আদ্রিয়ান ঝাঁঝালো স্বরে বলে। স্বামী থাকতে তুই পরপুরুষের কাছ থেকে চুরি নিলি কেন? আমি গরিব? আমার কাছে চাইতে পারিস না তুই? তোর চটির জ্বালা উঠেছে, তুই আমার কাছে বলতে পারিস না? আবারও চড় মারে নূরের গালে। মেঝে থেকে উঠে মোর্শেদা বেগমের উদ্দেশ্যে বলে। মেয়েকে ঠিক করে সামলাতে না পারলে এত বড় বড় কথা কেন বলেছিলেন? মেয়েকে সামলে রাখুন, না তো আমার চেয়ে খারাপ আর কি হবে না। মোর্শেদা বেগম মেয়ের অপরাধ শুনে ঠাই দাঁড়িয়ে রইলেন। আদ্রিয়ান চলে যাওয়ার আগে নূরের দিকে তাকিয়ে বলল। আর কখনো শাহনাব চৌধুরীর নামও যদি তোর মুখে শুনি, পুড়িয়ে ফেলবো তোকে। নূর দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ব্যথায় মুখ নীল হয়ে গিয়েছে তার। বাঁধা চুলের বাঁধন আলগা হয়ে এলোমেলো হয়ে আছে। রেজাউল খান নীরবে তাকিয়ে আছেন নূরের দিকে। শাহনাব ঘরে পৌঁছে দেখতে পায় তার মা বাবা দুজনেই বসে আছে সোফায়। শাহনাব তার মাকে জড়িয়ে ধরল। আমি ফ্রেশ হয়ে আসছি, জরুরি কথা আছে তোমাদের সাথে। ইশতেহার চৌধুরী ও শামীমা চৌধুরী বুঝতে পারলেন না কি এমন কথা বলবে শাহনাব। শামীমা চৌধুরী টেবিলে খাবার সাজিয়ে রাখলেন। শাহনাব ফ্রেশ হয়ে আসতেই তিনি খাবার বেড়ে দিলেন ছেলেকে। শাহনাব তার শার্টের হাতা ফোল্ড করে খেতে বসলো। মা বাবার একমাত্র ছেলে হওয়ায় সবসময় চাওয়ার আগেই সবকিছু পেয়ে গিয়েছে সে। খাওয়া শেষে শাহনাব ইশতেহার চৌধুরীর পাশে বসে বলল। বাবা, আমি বিয়ে করতে চাই। ছোট থেকে এক প্রকার শান্ত স্বভাবের ছেলে ছিল শাহনাব। বলতে গেলে কখনো সেভাবে মেয়েদের সাথে মেশা হয়নি তার। তবে আজ শাহনাবের কথা শুনে তিনি অবাক তো হলেন বটে, সাথে আশ্চর্যও হলেন বেশ কিছুটা। শামীমা চৌধুরী শাহনাবের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল। কে সেই মেয়ে? শাহনাব মাথা নিচু করে উত্তর দিল। রেজাউল খানের ছোট মেয়ে নূর। মেয়েটির কোনো ছবি আছে? শাহনাব তার ফোন বের করে নূরের কিছু ছবি দেখালো যা সে লুকিয়ে তুলেছিল। শামীমা চৌধুরী নূরের ছবি দেখে বেশ খুশি হলেন। বাহ, মেয়েটার তো ভারী মিষ্টি, কি মায়া চেহারায়। মা, আমি নূরকে বিয়ে করতে চাই, আমার জীবন সঙ্গী করতে চাই। শামীমা চৌধুরী ছেলের আবদারে মুচকি হাসলেন। বেশ, তবে তাই হবে। শামীমা চৌধুরী এত সহজে নূরকে মেনে নেবেন ভাবেননি শাহনাব। এতে সে ভীষণ খুশি হলো। সব শেষে ঠিক হলো সন্ধ্যায় তারা নূরের বাড়ি যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। সাহা বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। রাহেলা সাহা আঁচলে চোখ মুছে বললেন। এই ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আর সেই কিনা আমার অনুমতি ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে সেরে নিল। উফ মা, তোমার ওই ভাঙা রেডিও বন্ধ করো তো। বিয়ে হওয়ার কথা ছিল, তাই দেরি না করে ফেলেছে। আদ্রিয়ান, চেঁচিও না তো মা,
ভাল লাগছে না এসব। রাহেলা সাহা ছেলের ব্যবহারে অসন্তুষ্ট হলেন। আদ্রিয়ান উঠে নিজের ঘরে চলে গেল। রাহেলা সাহার মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি নূরকে ঘরের বউ বানাতে চান না। সুরাইয়া সাহা পানের পিক ফেলে ব্যঙ্গ করে বললেন, ছেলে মানুষ করতে জানতে হয়, শুধু জন্ম দিলেই মায়ের কর্তব্য পালন করা যায় না। শাশুড়ির ব্যঙ্গ বুঝতে পেরে চুপ করে রইলেন। সুরাইয়া সাহা চারদিকে নজরদারি করে দেখেছেন কোথাও কোনো কমতি আছে কিনা। একমাত্র ছেলে ও নাতের বিয়ে বলে কথা। এই গ্রামের সবচেয়ে বড় ও ঝাঁকঝমক ভাবে এই বিয়ে হবে। পুরো বাড়ি সাজানো শেষ, শুধুমাত্র স্টেজ সাজানো বাকি। স্টেজ সাজানোর জন্য আনা ছেলেরা নিজেদের কাজ করতে লাগলো। প্যান্ডেলের সামনের দিকটা ইলহামের কথায় গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। পায়রার খুব পছন্দ গোলাপ ফুল। প্রথমে ইলহাম ও পায়রার গায়ে হলুদ হবে বলে ঠিক করা হয়েছে। এরপর নূর ও আদ্রিয়ানের। রুশানকে দিয়ে আগে ভাগেই নূর ও পায়রার জন্য গায়ে হলুদের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে। পায়রা সিদ্ধান্ত নিয়েছে সে শাড়ি পরবে। তাই ইলহাম নিজ দায়িত্বে পায়রার জন্য হালকা মিষ্টি রঙের শাড়ি ও নূরের জন্য একটি লেহেঙ্গা দিয়েছে। নূর নিজের ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পায়রা তার গালে বরফ কষে দিচ্ছে। ফর্সা চেহারায় 5 আঙ্গুলের ছাপ দৃশ্যমান। মাথাও ব্যথা করছে। ওভাবে চুল টেনে ধরায়। পায়রার আগে ফুঁসছে। এক পর্যায়ে এসে বরফের টুকরো মেঝেতে ছুঁড়ে বলল, ওই ছেলেটার সাহস কি করে হয় বারবার আমার বোনের গায়ে হাত তোলার? আম্মু, তুমি কিছু বললে না কেন? ওদের মতো উঁচু বংশের মানুষের সাথে কথা বলে পারবো আমরা? আমাদের মতো সাধারণ মানুষেরা তাদের আটকাতে পারবে না। আদ্রিয়ান খুবই জঘন্য একটা ছেলে। তোর কি মনে হয় আদ্রিয়ানকে বললেই সে শুনবে? বাঁচতে দেবে না ও নূরকে। ছাড়খাড় করে দেবে ও নূরের জীবনটা। তাই বলে চুপ করে থাকবো আমরা? এক্ষুনি এত অত্যাচার করছে, ওই বাড়ি গেলে না জানি আর কি কি করবে। বিয়ে হয়ে গেছে নূরের, এখন আর কিছু করার নেই। যদি নূর আদ্রিয়ানকে বদলাতে পারে তবে এইসবের সমাপ্তি ঘটবে। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল গায়ে হলুদের জন্য দেয়া কাপড়গুলোর দিকে। কিছুক্ষণ পরেই নূরের ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে কল আসায় বিরক্ত হলো খানিকটা। তবে কোনো জরুরি কিছু হবে হয়তো ভেবে কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, বাইরে এসো, কথা আছে। আদ্রিয়ানের গলার স্বর বুঝতে পেরে নূরের গলা শুকিয়ে গেল। আবার কেন যেতে বলছে লোকটা? নূর বসা থেকে উঠল না। নূরকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে পায়রা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে ফোন করেছে? নূর কাঁপা কাঁপা গলায় বলল, উনি ফোন করেছে, বাইরে যেতে বলেছে। আদ্রিয়ান? হ্যাঁ। নূর এখনো আসেনি দেখে আদ্রিয়ান আবারও ফোন করলো নূরের নাম্বারে। পরপর দুবার ফোন বেজে উঠতেই নূর রিসিভ করলো। এখন আসুনি কেন? তাড়াতাড়ি এসো। আচ্ছা। নূর পায়রার দিকে তাকিয়ে বলল, আপু আমি গিয়ে দেখে আসছি। আচ্ছা যা। নূর মাথায় ওড়না পেঁচিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান, হাতে তার এক গুচ্ছ গোলাপ ফুল। নূর কাছে আসতেই আদ্রিয়ান নূরের দিকে একটি রঙিন কাগজে মোড়ানো বাক্স এগিয়ে দিল, সাথে সেই গোলাপগুলো। এগুলো কি? আদ্রিয়ান নূরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, খুলে দেখো। নূর কাঁপা কাঁপা হাতে বাক্সটি খুলতেই দেখতে পেল 12 জোড়া চুড়ি রয়েছে সেখানে। মুহূর্তেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের দিকে তাকাতেই সে নূরের কাছে এসে তার কপালে অধর ছুঁয়ে বলে, তখন তুমি অন্য কারোর সাথে দেখে রাগ উঠেছিল। তোমায় নিয়ে আমি ভীষণ সিরিয়াস। তুমি আমি ছাড়া অন্য কেউ দেখলেও আমার হিংসা লাগে। নূর আদ্রিয়ানের উক্ত কথাটি শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। পরক্ষণেই তখনের কথা মনে পড়তেই মুখ চুপসে গেল তার। আদ্রিয়ান তা বুঝতে পেরে নূরের হাতে সেই বাক্স থেকে এক জোড়া চুড়ি পরিয়ে দিতে দিতে বলল, এখনও রাগ কমেনি? ক্ষমা করা যায় না আমাকে? আদ্রিয়ানের রূপ বদলে যাওয়ায় নূর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। সকালে লোকটার এক রূপ দেখেছে, এখন আরেক রূপ। এই রূপটা ভীষণ অপরিচিত নূরের। নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলে ওঠে, গায়ে হলুদে মন মারা হয়ে থেকো না, হাসি খুশি থাকবে কেমন? এখন আমি আসি। নূর বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সাই জানায়। আদ্রিয়ান তার বাইক চালিয়ে নিজ গন্তব্যে চলে যায়। আদ্রিয়ান বাইক চালাতে চালাতে বাঁকা হেসে বলে, নারীজাত বড্ড বোকা স্বভাবের। তুমি কি ভেবেছ চড়ি পাখি আমি সত্যি গিল্টি ফিল করেছি? নো, নেভার। আদ্রিয়ান শাহ কখনো গিল্টি ফিল করে না। একবার শুধু ভালো ভালো বিয়ে হয়ে যাক, এরপর তুমি বুঝবে আদ্রিয়ান শাহ কেমন।
নূর ফুল ও চুড়ি নিয়ে তার ঘরে ঢুকলো। পায়রা নূরের হাতে এসব দেখে খানিকটা অবাক হলো। গিয়েছিল তো খালি হাতে, তবে এখন এসব নিয়ে কোথা থেকে এলো? এসব কে দিয়েছে? আদ্রিয়ান দিয়ে গিয়েছে এসব। আদ্রিয়ানের কথা বলার সময় নূরের মুখে লজ্জার আভা ফুটে ওঠে। পায়রা আর কিছু জিজ্ঞেস করে না, সে গায়ে হলুদের শাড়িটা পরে নেয়। মুর্শেদা বেগম পায়রার শাড়ি পরিয়ে দিচ্ছেন। অপরদিকে নূর নিজে লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিয়েছে। কোমর সমান লম্বা গোছা ভর্তি ঘন চুল ছেড়ে দিয়েছে সে। এতে যেন নূরের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হালকা মেকআপে অপূর্ব লাগছে তাকে। পায়রা তার শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে। মোর্শেদা বেগম তার দুই মেয়েকে কপালে চুমু দিয়ে আদর দিলেন। গাড়ি এসে পড়েছে। বিয়ে হওয়া পর্যন্ত নূরের পরিবার সাহা বাড়িতে থাকবে বলে ঠিক হয়েছে। যদিও রেজাউল খান প্রথমে রাজি হননি, তবে ইলহাম জোর করায় আর না করতে পারেননি। নূর ও পায়রা গাড়িতে উঠে বসলো। কিছু সময়ের মাঝে সাহা বাড়ির সামনে গাড়ি এসে থামলো। ইলহাম তাদের জন্যই অপেক্ষা করছিল। সে গাড়ির দরজা খুলে পায়রার দিকে তার হাত বাড়িয়ে দিল। পায়রাকে হলুদ দেওয়ার জন্য বসানো হলো। নূর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। সাহা বাড়ি বেশ বড়। বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। কোণা থেকে সে দেখছে নূরের ছোটাছুটি। অন্যান্য ছেলেরা নূরের দিকে তাকিয়ে আছে। লেহেঙ্গা পরায় নূরের কোমর কিছুটা দৃশ্যমান। আদ্রিয়ানের রাগ তরতর করে বাড়ছে নূরের কর্মকাণ্ডে। হঠাৎই এগিয়ে এসে তাকে নিজের ঘরে নিয়ে গেল আদ্রিয়ান। আচমকা কেউ এভাবে টান দেওয়ায় নূর ভয় পেয়ে যায়। পিটপিট করে চোখ খুলে তাকাতেই নিজের সামনে আদ্রিয়ানকে তার সামনে উপস্থিত দেখতে পায়। আদ্রিয়ান এক পলকে তাকিয়ে আছে তার দিকে। নূর ছিটকে সরে যায় আদ্রিয়ানের কাছ থেকে। আদ্রিয়ান রাগান্বিত দৃষ্টি তাক করে বলল, কোমর দেখা যাচ্ছে কেন? ইচ্ছে করে এভাবে পড়েছিস, তাই না? আদ্রিয়ানের কথায় নূর কাপা কাপা স্বরে বলে, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি কোমর দেখা যাবে। চুপ! তোর নাটক আমি ভালোই বুঝতে পারছি। যে এনে ছেলে দেখেছিস। আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই নূর ফুপিয়ে কেঁদে উঠে বলে, আল্লাহর দোহাই লাগে, চুপ করুন, আমি ইচ্ছে করে করিনি। আদ্রিয়ান বলার জন্য মুখ খুললেও আবার কি মনে করে চুপ হয়ে যায়। কোমল স্বরে নূরের দিকে তাকিয়ে বলে, কাপড় ঠিক করে নিচে যাও। নূর সাই জানিয়ে চলে যেতেই আদ্রিয়ান নিজের মাথার চুল দু হাতে চেপে ধরে বলে, কন্ট্রোল আদ্রিয়ান, কন্ট্রোল। যতক্ষণ না বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, তোকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে। অতঃপর সে নিজের চুল ঠিক করে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। ইতিমধ্যে গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে। পায়রাকে হলুদ লাগিয়ে বাকিদের সাথে বসেছে নূর। নূরের শুকনো মুখ দেখে মোর্শেদা বেগম জিজ্ঞেস করতেই সে কথা এড়িয়ে যায়। পাশেই নূরের শাশুড়ি রাহেলা শাহ বসে আছেন। নূর তার পাশে থাকায় তিনি মুখ ফিরিয়ে নেন। এতে নূর খানিকটা অপ্রস্তুত হয়। একে একে সবার হলুদ দেওয়া শেষ হলে আদ্রিয়ান ও নূরকে বসানো হয় হলুদ দেওয়ার জন্য। আদ্রিয়ান নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বসে পড়ে। রাহেলা শাহ নূরকে হলুদ দিতে না চাওয়ায় সুরাইয়া শাহ তাকে চোখ রাঙায়। শাশুড়ির চেহারায় ফুটে ওঠা ক্ষোভ দেখে রাহেলা শাহ অনিচ্ছা সত্ত্বেও উঠে যান নূরকে হলুদ লাগানোর জন্য। রাহেলা শাহ কাছে আসতেই নূর দৃষ্টি ফেলে তাকায় তার দিকে। কিঞ্চিত পরিমাণে হলুদ লাগিয়ে তিনি চলে আসেন। সময় চলছে নিজ গতিতে। হলুদ ও মেহেন্দি সন্ধ্যার আয়োজন একসাথেই করা হয়েছে। মেহেন্দি আর্টিস্ট পায়রার হাতে খুব সুন্দর করে ইলহামের নাম লিখে দিয়েছে। নিজের হাতে ইলহামের নাম দেখে ঠান্ডা এক শিহরণ বয়ে গেল পায়রার শরীর জুড়ে। এই নাম আর কখনো মুছবে না। হাত থেকে মুছে গেলেও সারা জীবনের জন্য ইলহামের নামের ট্যাগ বসে গিয়েছে পায়রার জীবনে। আদ্রিয়ান পাশ থেকে নূরকে দেখছে। নূরের মেহেন্দি দেওয়ার সময় যখন মেয়েটি জিজ্ঞেস করে কার নাম লিখবে, তখন দূর থেকে আদ্রিয়ান এসে বলে, আদ্রিয়ান শাহ লিখবেন। মেয়েটি নূরের হাতে আদ্রিয়ানের নাম লিখতে গেলে আদ্রিয়ান ছো মেরে সেই মেহেন্দি নিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে যায়। সে ড্যাব ড্যাব করে আদ্রিয়ানের দিকে তাকালে আদ্রিয়ান বলে, মেহেন্দি আমি পড়াবো। আচ্ছা ঠিক আছে, তবে পড়ান। নূরের হাত নিজের হাতের মাঝে নিয়ে মাঝে লিখে দিল আদ্রিয়ান সাহা। নাম লেখা শেষ হতেই সে চলে যায়। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় মাঝরাত পর্যন্ত সময় গড়িয়ে গিয়েছে। অবশ্য এখানে সব থেকে বেশি আনন্দ রুশানকেই করতে দেখা গেছে। আদ্রিয়ানদের দলের ছেলেরাও এসেছে। নূর ও পায়রাকে একই ঘরে থাকতে দেওয়া হয়েছে, যেহেতু বিয়ে পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে। নূর লেহেঙ্গা বদলে একটি সুতির থ্রি পিস পরে রুমে এসে দেখে পায়রা নেই। এত রাতে পায়রা যাবেই বা কোথায়? পর মুহূর্তে ইলহামের কথা মাথায় আসতেই সে স্মিত হেসে শুয়ে পড়ে। ঘুমের পরীরা বাসা বেঁধেছে নূরের চোখে।
বিছানায় শোয়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে যায় সে। অপরদিকে নীরবে পা ফেলে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছে পায়রা। এই মুহূর্তে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। নিস্তব্ধ নিঃশব্দ রাত। পায়রা মনে মনে ইলহামকে সখানেক বকা দিয়ে ছাদে উঠল। নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল পায়রা। ঠিক সেই মুহূর্তেই ইলহামের কল আসে। আজকের রাতটা অন্যদিনের তুলনায় বেশ স্নিগ্ধ। কি সুন্দর চাঁদ উঠেছে। ইলহামের নাম ফোনের স্ক্রিনে জল করতেই পায়রা রিসিভ করে। ইলহাম চাঁদ দেখানোর জন্য পায়রাকে ডেকে এনেছে। প্রথমে পায়রা রাজি না হলেও পরবর্তীতে ইলহামের নাছোড় বান্দা আবদারে রাজি হয়ে যায়। খুবই সাবধানে পা ফেলে বের হয় রুম থেকে। এই মুহূর্তে কেউ যদি দেখে ফেলে ভীষণ লজ্জায় পড়তে হবে তাকে। সব হয়েছে এই লোকটার জন্য। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে ইলহাম সাহা। এলোমেলো চুল উড়িয়ে দিচ্ছে স্নিগ্ধ বাতাস। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে সে পিছন ফিরে তাকিয়ে দেখে পায়রা এসেছে। সাধারণের মাঝেও পায়রাকে এই অন্ধকার রাত্রিতে চাঁদের আলোয় বেশ সুন্দর লাগছে ইলহামের কাছে। এই মেয়েটা কাল তার স্ত্রী হবে, তার সুখ দুঃখের সঙ্গিনী হবে। ভাবতেই মুচকি হাসি ফুটে ওঠে ইলহামের অধর কোণে। পায়রা এগিয়ে আসতেই ইলহাম তার পাশে দাঁড়ায়। তাদের মাঝে কিছুটা দূরত্ব রয়েছে, তবে ইলহাম সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা করল না। নিরিবিলি রাত্রিতে পায়রারও ভালো লাগছে। অনেকবারই রাতের আকাশে চাঁদ দেখতে এসেছে সে, তবে আজকের অনুভূতি পুরোপুরি ভিন্ন। কাল থেকে তাকে এ বাড়িতেই থাকতে হবে। পায়রা ইলহামের দিকে তাকাতেই যেন মনে হয় ইলহামের মুখে একরাশ মুগ্ধতা বিরাজ করছে। আচ্ছা, এই লোকটাকে তো সে পছন্দ করতো না, এমনকি বিয়ে করবে না বলেও পালিয়ে গিয়েছিল। তবে কেন সেদিন আর আজকের মাঝে এত ভিন্নতা? তবে কি ইলহাম সাহায়ের প্রেমে পড়েছে? নিজের কাছে করা প্রশ্নের উত্তর পেল না পায়রা। দুজনেই চুপচাপ চাঁদ দেখতে আর এলোমেলো হাওয়া অনুভব করতে ব্যস্ত। কখন সেই সময় পার হয়ে গিয়েছে খেয়াল নেই। সূর্য উঁকি দিচ্ছে। একটু পরেই উঁকি মারা শেষ হলে সূর্যের দেখা পাওয়া যাবে। ইলহাম পায়রার দিকে তাকিয়ে বলল, একটু পর সবাই উঠে যাবে, ঘরে যাও। পায়রা চলে গেল তার ও নূরের জন্য রাখা বরাদ্দকৃত ঘরে। নূরকে ঘুমিয়ে থাকতে দেখে পায়রা স্মিত হেসে বাথরুমে চলে গেল উজু করতে। একেবারে নামাজ আদায় করেই বের হবে। নূরের ঘুম এখনো ভাঙেনি। পায়রা নূরের পাশে বসে তাকে ডাকতে লাগলো, নূর, এই নূর, ওঠ। নূর চক কসলাতে কসলাতে উঠে বসলো। পায়রা মুচকি হাসলো নূরের কর্মকাণ্ডে। এখনো বাচ্চামি স্বভাব যায়নি মেয়েটার, অথচ আজ তার বিয়ে। নূর ঢুলু ঢুলু পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। সুরাইয়া সাহা সোফা এসে বসতেই তাদের কাজের লোক ফারজানা তাকে এক কাপ চা বানিয়ে দিয়ে গেল। নূর ও পায়রা নিচে নেমে আসতেই সুরাইয়া সাহা পায়রাকে নিজের পাশে বসালেন। পায়রা চেয়েছিল সকলের জন্য চা করে আনতে, কিন্তু সুরাইয়া সাহা মানা করতেই সে না দ্বিমত করে না। কাল থেকে যা করার করবে, এই সংসার তোমারই, আজ আর কিছু করতে হবে না। আচ্ছা আম্মা। প্রাণখানা জুড়িয়ে গেল আম্মা ডাক শুনে। এমন লক্ষ্মীমন্ত মেয়ে আমি চেয়েছিলাম। আমার ইলহাম দেখে শুনে আমার মনের মতো মেয়ে এনেছে। সুরাইয়া সাহার কথায় পায়রা লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলে। অপরদিকে নূর চুপচাপ বসে আছে। রাহেলা সাহার এইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি খবরের কাগজ পড়তে পড়তে চায় চুমুক দিলেন। নূর বুঝতে পারে না রাহেলা সাহা তাকে দেখে এমন করেন কেন। এর কারণই বা কি? কারো ফোন আসতেই সুরাইয়া সাহা ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে আসতেই তার চেহারায় মলিনতা দেখা দেয়। পায়রা কিছুটা অবাক হয়। একটু আগেই তিনি কতটা হাস্যোজ্জ্বল ছিলেন, কিন্তু কিছু মুহূর্তের ব্যবধানে কি এমন হলো যে তিনি চুপসে গেলেন? সুরাইয়া সাহা রাহেলা সাহাকে কিছু ইশারা করায় রাহেলা সাহা নিজের ঘরে চলে যান। তার সাথে সাথে সুরাইয়া সাহা ও রাহেলা সাহায়ের ঘরে যান। রাহেলা সাহা সুরাইয়া সাহায়ের দিকে তাকাতেই তিনি মলিন কণ্ঠে বলেন, নাহার আসবে না বলেছে। আমি তো আগেই বলেছিলাম আম্মা, আদ্রিয়ান আর ইলহামের বিয়ে একসাথে না দিতে। বড় আপা আদ্রিয়ানকে পছন্দ করেন না। তাই বলে নিজের ভাইয়ের বিয়েতেও আসবে না? মেয়েটা কি কখনো আমায় বুঝবে না? আপা তো ঠিক কথাই বলেছিল আম্মা। উক্ত কথাটা বলতেই রাহেলা সাহার চোখে জল টইটম্বর হয়ে যায়। সুরাইয়া সাহা গম্ভীর কণ্ঠে বললেন, এসব কথা যেন কেউ জানতে না পারে। 27টা বছর পার হয়ে গেল, এখনো এই কথাটা নিজের মনের মধ্যে গেঁথে রেখেছ? ভুলে যাও সব। আদ্রিয়ান তোমার সন্তান, এটাই চিরন্তন সত্য। রাহেলা সাহা
চোখের জল মুছে বেরিয়ে গেলেন। সুরাইয়া সাহার চোখের সামনে ভাসতে লাগলো 27 বছর আগে সেই কাহিনী, সেই ঝড়। না, এই সত্য কাউকে জানতে দেওয়া চলবে না। পায়রা নিজের হাতের মেহেদির রং দেখছে, গাঢ় লাল হয়েছে। অপরদিকে নূরের মেহেদির রঙও ভালো এসেছে। পায়রা নূরের দিকে তাকিয়ে বলে, শুনেছি যার মেহেন্দির রং যত গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। পায়রার কথায় নূর নাকের পাঠা ফুলিয়ে বলে। তোমার হাতের মেহেন্দির রঙও কিন্তু ভালো এসেছে আপা। আদ্রিয়ান ও ইলহাম নিচে নেমে আসতেই সকলের খাবার পরিবেশন করে দেন রাহেলা সাহা। এটা এবারের নিয়ম। খেতে খেতে আদ্রিয়ান আর চোখে নূরের দিকে তাকায়। নূর ঘিয়ে ভাজা পরোটা খানিকটা ছিঁড়ে মুখে দেয়। শাহানাব মার্কেটে এসেছে নিজের জন্য পাঞ্জাবি নিতে, কিন্তু পাশের দোকানে একটা লাল রঙের শাড়ি দেখে চোখ আটকে গেল শাহানাবের। নূরকে বড্ড মানাবে এই শাড়িতে। 7-5 না ভেবে নিয়ে নিল শাড়িটি। আজ নূরের বাসায় যাবে সেও তার পরিবার। আজকের পর নূর তার হবে। ভাবতেই আনন্দ লাগছে শাহানাবের। শাহানাব বাড়ি ফিরে আসতেই ইশতেহার চৌধুরী জানায় বিকেলে তারা রওনা দিবে নূরের বাড়ি। গোধূলির মেঘাচ্ছন্ন আকাশে আজ পরিবেশ অন্যদিনের তুলনায় শান্ত। শাহানাব ও তার পরিবার উপস্থিত হলো নূরের বাড়ির সামনে, কিন্তু দরজায় তালা ঝুলতে দেখে সে কিছুটা অবাক হলো। এই সময় হঠাৎ তালা ঝুলছে, অথচ কালকেও তো নূরকে দেখেছিল সে। উপায় না পেয়ে সে পাশের বাসার দরজায় কড়া নাড়তে লাগলো। 1-2 বার কড়া নাড়তেই এক মহিলা বেরিয়ে আসলো। শাহানাব তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, নূর কোথায় জানেন আপনারা? আসলে বাড়িতে তালা ঝুলছে তাই। উক্ত কথার উত্তরে শাহানাব যে অনাকাঙ্ক্ষিত কিছু শুনবে কখনো ভাবতে পারেনি। মহিলাটি শাহানাবের উত্তরে বলে, আজ নূর ও পায়রার বিয়ে শাহ পরিবারে। নূরের বিয়ে? কথাটা শুনতেই যেন নিজেকে পাগল পাগল লাগলো শাহানাবের। শামীমা চৌধুরী ও ইস্তেহার চৌধুরী এগিয়ে আসতেই শাহানাব কম্পিত কণ্ঠে বলে, শাহ বাড়িতে চলো বাবা, দেরি করলে চলবে না। দ্রুত গাড়িতে উঠে তারা রওনা হয় শাহবাড়ির গন্তব্যে। নূর ও পায়রা একই সাথে সিঁড়ি দিয়ে নামছে। কাজী বসে আছে তাদের জন্য। আদ্রিয়ান ও ইলহাম আগে থেকেই তাদের জায়গায় বসে আছে। আদ্রিয়ানের বুক অস্থিরতায় ওঠানামা করছে। এই বুঝি শাহানাব চলে এলো। সে কাজীকে তাড়া দিতেই কাজী নিজের কাজ আরম্ভ করলো। আদ্রিয়ানের কথাতেই তার বিয়ে আগে পড়ানো হয়। আদ্রিয়ানকে কবুল বলতে বললে সে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে দিল। এরপর পালা আসলো নূরের। নূরকে কবুল বলতে বললেও সে চুপ করে রইল, তার মুখ দিয়ে কোনো প্রকার শব্দ বের হলো না। কাজী তাড়া দেওয়া সত্ত্বেও সে চুপ করে থাকায় আদ্রিয়ানের ধৈর্যের সীমা ভেঙে যেতে লাগলো। মোর্শেদা বেগম নূরের কাছে এসে ধীর স্বরে বলল, কবুল বলো মা। কবুল। কবুল বলার পর মুহূর্তে আদ্রিয়ানের ঠোঁটে ফুটে ওঠে বিজয়ের হাসি। চোখ তুলে দরজার দিকে তাকাতেই দেখতে পায় স্তব্ধ হয়ে যাওয়া শাহানাবকে। নূরকে এই অবস্থায় কখনো কল্পনাও করেনি শাহানাব। আদ্রিয়ান নূরের হাত নিজের হাতের মুঠোয় পুরে নিতেই শাহানাব চিৎকার করে বলে, স্যার, আমার নূরের হাত ধরার সাহস কি করে হয় তোর? শামীমা চৌধুরী ও ইস্তেহার চৌধুরী বাকরুদ্ধ শাহানাবের কর্মকাণ্ডে। শাহানাব দৌড়ে যায় নূরের কাছে, কিন্তু নূরকে স্পর্শ করার আগে আদ্রিয়ান সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। নূর চমকে উঠে আদ্রিয়ানের এহেন কাণ্ডে। সে বুঝতে পারছে না এসব কি হচ্ছে। শাহানাব উঠে দাঁড়িয়ে আদ্রিয়ানের সামনে এসে 2 হাতে নিজের মুখ মুছে আদ্রিয়ানকে বলে, দেখ, তোর শত্রুতা আমার সাথে। প্লিজ নূরকে এসবের মাঝে আনিস না। আমার নূরকে কেড়ে নিস না আমার কাছ থেকে। নূর আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আর কখনো যদি নূরের নামও তোর মুখ থেকে শোনে, আমি আদ্রিয়ান শাহ তোকে জ্যান্ত পুঁতে রাখবো। আদ্রিয়ান নূরের হাত ধরে যেই না উপরে উঠে চলে যাবে, তার আগেই শাহানাব আদ্রিয়ানের পা ধরে বসে পড়ে। প্লিজ আদ্রিয়ান, আমি কখনো কারো হাত জোর করে কিছু চাই নাই। আজ চাইছি নূরকে ছেড়ে দে। আমি নূরকে ছাড়া বাঁচতে পারবো না। আদ্রিয়ানের মন গলল না। সে শাহানাবের হাত লাথি মেরে সরিয়ে দেয়। শামীমা চৌধুরী ছেলের এই দূর অবস্থা দেখে দৌড়ে ছেলেকে আগলে নেন নিজের বুকে। আদ্রিয়ান পেছন ফিরে তাকালো না, আর নাই বা নূরকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে আড়াল হতে দিল। শাহানাব তার মায়ের হাত আঁকড়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, মা দেখো, আমার নূরকে নিয়ে যাচ্ছে। আমার নূরকে আমার থেকে পর করে দিল। মা, আমার নূরকে ফিরিয়ে এনে দাও মা। মুহূর্তেই জ্ঞান হারালো শাহানাব। শামীমা চৌধুরী কাঁদতে কাঁদতে ইশতেহার চৌধুরীকে হাসপাতালে নিয়ে যেতে বললেন শাহানাবকে। তিনি তড়িঘড়ি করে শাহানাবকে উঠিয়ে গাড়িতে বসালেন। নূর সবকিছু দেখে হতভম্ব। সে শাহানাবের কাছে যেতে চাইলে আদ্রিয়ান তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।
ইলহাম ও পায়রার এখনো বিয়ে সম্পন্ন হয়নি। উপস্থিত সবাই এহেন কাণ্ড দেখে ইতিমধ্যেই সমালোচনা শুরু করে দিয়েছে। কাজী মনোযোগ দিলেন ইলহাম ও পায়রার বিয়েতে। কাজী কবুল বলতে বলাতে ইলহাম পায়রার চোখের দিকে তাকালো। পায়রা নিচের দিকে তাকিয়ে কাঁদছে। ইলহাম লম্বা এক নিঃশ্বাস ছেড়ে বলল, কবুল, কবুল, কবুল। পায়রা তার মায়ের হাত শক্ত করে ধরে আছে। আর কিছুক্ষণ পরেই সে পর হয়ে যাবে, অন্য এক বাড়ির সদস্য হয়ে নিজের বাড়ির অতিথি হবে। পায়রা ফুপিয়ে কেঁদে উঠতেই মোর্শেদা বেগম বুকে জড়িয়ে ধরলেন মেয়েকে। সবাইকে এক সময় মা বাবার আঁচলের ছায়া ছেড়ে যেতেই হয়। সবাই অপেক্ষা করছে মা, কবুল বলো। আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? পায়রার বাচ্চামো কথা শুনে মোর্শেদা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেও কেঁদে ফেললেন পায়রার সাথে। কাজী আবারও তাড়া দেওয়াতে পায়রা চোখে জল মুছে কবুল বলে দেয়। মোর্শেদা বেগম পায়রার হাত ইলহামের হাতের মুঠোয় দিয়ে বলে, আমার মেয়েটা একটু জেদি বাবা, কিন্তু খুব বুঝদার। আমার মেয়েটার দায়িত্ব তোমায় দিয়ে গেলাম। ইলহাম মুচকি হেসে বলল, সারা জীবনের জন্য আপনার মেয়ের সব দায়িত্ব আমি নিলাম, সেই সাথে কথাও দিলাম আমি আমার জীবন সঙ্গিনীর চোখে কখনো দুঃখের অশ্রু আসবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে পায়রাকে খুশি রাখার চেষ্টা করব। মোর্শেদা বেগম এমন একটাই ভরসার হাত চেয়েছিলেন তার মেয়ের জন্য। এক মেয়ে তা পেলেও আরেক মেয়ের কপালে কি আছে তিনি জানেন না। আদ্রিয়ানের পাশে চুপচাপ বসে আছে নূর। কিছু জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না সে। কিছু সময় পর সুরাইয়া সাহা ফারজানাকে দিয়ে খবর পাঠালো তাদের নিচে আসার জন্য। গ্রামের সকলে এসেছে এই বিয়েতে। এভাবে চলে গেলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। ফারজানা চলে যেতেই আদ্রিয়ান নূরকে বলে, একটু আগে যা হয়েছে তা ভুলে যাও। উক্ত কথাটুকু বলে আদ্রিয়ান হনহন করে চলে গেল। পেছন পেছন নূরও চলে এলো। একটু পরেই সবাই চলে যাবে। আদ্রিয়ান ও নূর তাদের আগের জায়গায় বসেছে। আদ্রিয়ানের এসব নিয়ম নীতি বিরক্তিকর লাগছে। সে যা পাওয়ার তা পেয়ে গেছে, এখন বাকি সবকিছু তার কাছে বিষাদময় লেগে উঠেছে। মুর্শেদা বেগম নূর ও আদ্রিয়ানের কাছে এসে নূরের হাত আদ্রিয়ানের হাতে দিয়ে বলল, আল্লাহ কার তকদিরে কি লিখেছে কেউ জানে না। এত তাড়াতাড়ি নূরকে বিয়ে দিতে হবে আমরা কখনো ভাবিনি। আমার মেয়েটা এখনো ছোট, যদি কখনো কিছু ভুল করে তবে বুঝিয়ে বলো ওকে। খুবই নরম মনের মানুষ আমার মেয়ে, অল্পতেই কেঁদে ফেলার অভ্যাস। আর কিছু বলতে পারলেন না তিনি। আদ্রিয়ানের বিরক্ত লাগলেও সে মুখে কিছু বলল না, শুধুমাত্র মাথা নেড়ে সাই জানায়, মনে মনে বলে, আজ থেকে আপনার মেয়ের জীবনের সকল নিয়ম নীতি চলবে আদ্রিয়ান শাহর ইশারায়। চোখের জলের স্রোত ভিড় জমিয়েছে। চোখ ঝাপসা হয়ে আসতেই মোর্শেদা বেগম সরে যান। নূর ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সুরাইয়া সাহার মন মেজাজ ভালো নেই। তার একমাত্র মেয়ে আসেনি। অনেক করে বোঝানোর পরেও তার কোনো হদিস পাওয়া যায়নি। সকল নিয়ম শেষ করে সকল মেহমান ও আত্মীয় স্বজন চলে যায়। সুরাইয়া সাহা নিজের ঘরে চলে যান। রাহেলা সাহা পায়রাকে ইলহামের ঘরে দিয়ে চলে যায়। অপরদিকে তিনি নূরের দিকে ফিরেও তাকাননি। ফারজানাকে বলে দিয়েছে যেন নূরকে আদ্রিয়ানের ঘরে দিয়ে যায়। ফারজানা নূরকে নিয়ে আদ্রিয়ানের ঘরে নিয়ে আসে। অতঃপর মুখ বেজার করে বলে, ভাবি, বড় চাচি তোমারে দেখলেই এমন করে কেন? ফারজানার কথায় নূর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও জানি না, যতবারই ওনার সাথে দেখা হয়েছে উনি আমায় এড়িয়ে চলেছে। কি জানি বাপু, তুমি বসো এখানে, আমি আদ্রিয়ান ভাইজানকে ডেকে আনি। নূর সাই জানানোয় ফারজানা চলে যায়। পায়রা ঘুমটা দিয়ে বসে আছে। কিছুক্ষণের মাঝেই ইলহাম প্রবেশ করলো সেই ঘরে। ঘরের দরজা বন্ধ করে এগিয়ে চলল তার সদ্য বিয়ে করা স্ত্রীর সামনে। পায়রা আগের মতোই স্থির হয়ে বসে আছে। ইলহাম পায়রার ঘুমটা সরাতেই পায়রা তার চোখে চোখ রেখে তাকালো। ইলহাম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পায়রার দিকে। অস্ফুট স্বরে বলে উঠল, মাশাআল্লাহ। পায়রা লজ্জায় মাথা নিচু করে নেয়। ইলহাম উঠে তার আলমারির কাছে যায়। সেখান থেকে একটা ব্যাগ ও কিছু শাড়ি বের করে। সেগুলো নিয়ে পায়রার সামনে রাখে। পায়রা ইলহামের দিকে তাকাতেই ইলহাম সেই ব্যাগ থেকে একটা বক্স বের করে, যেখানে সোনার হার রয়েছে। অতঃপর সেই হার পায়রার গলায় পরিয়ে দিয়ে বলল, এই 7 জোড়া শাড়ি ও এ হার হলো তোমার উপহার মিসেস। পায়রা ইলহামের কাছ থেকে এতটা আশা করেনি। আনন্দে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ইলহাম পায়রাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদো না, তোমার আম্মাকে কথা দিয়েছি কখনো তোমার চোখে জল আসতে দিব না। এখন দেখছি তোমার জন্য আমার অদভঙ্গ হয়ে যাবে।
পায়রা ইলহামের কথা শুনে চোখের জল মুছে নিল, নাকের পাঠা ফুলিয়ে বলল, আমি কি ইচ্ছে করে কেঁদেছি নাকি? পায়রার এই রাগান্বিত চেহারা ইলহামের খুব পছন্দ। প্রথমবার যখন সে পায়রাকে দেখেছিল এভাবে নাকের পাঠা ফুলিয়ে তার সাথে কোমর বেঁধে ঝগড়া করেছিল, আজ আবারও সেই কথা মনে পড়তেই ইলহাম হেসে ফেলে। রাত 1টা। নতুন ঘরে নূরের একটু একটু ভয় লাগছে। আদ্রিয়ানের এখনো ফেরার নাম নেই। হঠাৎ দরজা খোলার শব্দে নূর হকচকিয়ে যায়। আদ্রিয়ান কি এসেছে তবে? পায়ের শব্দ গাঢ় হতেই নূর টের পায় আদ্রিয়ান এসেছে। নূর আগের মতো করে বসে আছে। আদ্রিয়ান এসে এক ঝটকায় নূরের ঘুমটা দেওয়া ওড়না ফেলে দিল। আচমকা এমন হওয়ায় সে বাকরুদ্ধ। আদ্রিয়ান খাটে সাজিয়ে রাখা ফুলগুলো ছিঁড়ে নিচে ফেলে দেয়, পায়ে মারা দিয়ে পিষিয়ে নষ্ট করে ফেলে। অতঃপর নূরের দিকে তাকিয়ে হঠাৎ তার হাত ধরে বিছানা থেকে নামিয়ে দেয়। নূর এখনো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। আদ্রিয়ান বিরক্তিকর কণ্ঠে বলল,